আর্টিকেল 25 বলেছে, 25। তো আমি বলবো যে এই বক্তব্য রাখার মধ্য দিয়ে মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব সংবিধান সম্পর্কে তার অজ্ঞতা, মূর্খতা একদিকে, আরেকদিকে ত্রিপুরার যে ট্রাইবেল এবং সাধারণ মানুষকে যে বিজেপি কি চোখে দেখে একেবারে দিনের আলোর মতো এই সত্যটা মেলে ধরলেন। ত্রিপুরাসা চুক্তি বা ত্রিপুরাসা অ্যাকর্ড বা ট্রাইপার্টের অ্যাকর্ড, যেটা হবে সিগনেটারি হলো ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তারপর ত্রিপুরা সরকার আর ত্রিপুরা মথার মধ্যে। এর সাথে কোনো বিল বা এসব তার কোনো সম্পর্ক নেই, যদিও এই চুক্তিটা, অ্যাকর্ডটা সম্পূর্ণ একটা মানে আমরা বলি না কলাপাতার মতোই, কারণ নির্দিষ্ট কিছু বলা নাই। বলা আছে সোশিও কালচারাল, ইকোনমিক্যাল, ল্যাঙ্গুয়েজ সব কিছু, এবং টাইম বাউন্ড উইদিন 6 মান্থস। তার মানে হলো মার্চ 2 তারিখে এটা সই হয়েছে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 2 তারিখের মধ্যে এটার পুরোপুরি কার্যকরী হয়ে যাবে। শুরুতেই দোঁয়াশা ছিল কি হবে, কিন্তু এখানে সংবিধানের কোনো ধারা সংশোধন করে বা নতুন কিছু যুক্ত করে কিছু করা হবে এটা বলা হয়নি। তার মানে হলো যে সরকারের প্রচলিত আইনের ভেতরেই, অর্থাৎ দেশের প্রচলিত আইনের ভেতরেই, সংবিধানের চৌহদ্দির ভেতরেই যা যা করা সম্ভব তাই করা হবে। তো এটা নিয়ে নতুন কোনো বিল তৈরি করারও কোনো প্রশ্ন উঠেনি, ত্রিপুরা মথার তরফ থেকে দাবিও করা হয়নি, সরকার এরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি। তো এটা কোন সিলেক্ট কমিটির কাছে যাবে আমি জানি না। এটা বললে হয়তো তাকে খাটো করা মনে হবে, আমি খাটো করছি না, কিন্তু শ্রোতাদের অবগতির জন্য আমি বলবো, পার্লামেন্টে কোনো একটা বিল আসলে 3 রকমের কমিটি হয়। একটা হলো স্ট্যান্ডিং কমিটি, অর্থাৎ কোনো একটা ডিপার্টমেন্টের সাথে সম্পর্কিত হলে পরে সেই ডিপার্টমেন্টের যে স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছে বিলটা পরীক্ষার জন্য পাঠানো হয়। আবার কখনো কখনো এটা হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, কারণ ওই স্ট্যান্ডিং কমিটির মধ্যে নির্দিষ্ট লোক থাকে, তার বাইরেও যদি অন্যদেরকে যুক্ত করার প্রশ্ন আসে, যেটাকে সংক্ষেপে বলে পিসি। আবার কখনো কখনো এটা হয় যে বিলের মূল অবয়বটা ঠিক আছে, কিন্তু তার যে ফর্মুলেশন, অর্থাৎ কোনো একটা ধারা সম্পর্কে তার ব্যাখ্যা, তার প্রয়োগে আরও কী ধরনের নিখুঁত পদক্ষেপ গ্রহণ করা যাবে, এগুলোকে সংবিধানের যে মূল কি বলে এই এসেন্স, ওটার সাথে সাযুজ্য রেখে সেখানে অভিজ্ঞ লোকদের দিয়ে একটা সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। স্ট্যান্ডিং কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সিলেক্ট কমিটি। স্ট্যান্ডিং কমিটি মোটামুটিভাবে সেমি পার্মানেন্ট, প্রত্যেক বছর বছর তৈরি হয়। আর জয়েন্ট পার্লামেন্ট কমিটি, সিলেক্ট কমিটি, এটা কোনো পার্মানেন্ট না, এটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে করা হয়। তো এই অ্যাকর্ড এর সাথে পার্লামেন্টের কোনো সংযোগ নেই, কোনো সম্পর্ক নেই, সংবিধানের কোনো ধারার সাথে তার কোনো লয় নেই। আর তিনি বলে দিলেন আর্টিকেল 25 এবং ফেডারেল স্ট্রাকচারে এই জায়গায় যদি তামিলনাড়ু, পশ্চিমবাংলা এদের মত না নেওয়া হয় তাহলে এটা একদম ওই আইনশুদ্ধ থাকবে না।
যে এক নিজের অজ্ঞতা, মূর্খতা, দুই হলো ভারতীয় জনতা পার্টি এইভাবেই বিভিন্ন ওকেশনে, বিভিন্ন সময়েতে এই দেশের জনগণকে বোকা বানাতে চেষ্টা করে, বোকা মনে করে। যেমন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছিল 14 লোকসভার আগে 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে, এবং স্বয়ং এই অমিত শাহ, যিনি এই অ্যাকর্ড সই হওয়ার পেছনে সবচেয়ে বড় কি বলে এই নায়ক, তিনি বলে দিয়েছেন এটা তো জুমলা। তো এটাও আর একটা বড় জুমলা। ত্রিপুরাজ্যের ত্রিপুরা মথার লোকরা তারা একটু ভালো করে জানুক তাহলে কিভাবে বিজেপি ত্রিপুরাজ্যের ট্রাইবেলদেরকে দেখে, এবং বিজেপি কিভাবে ত্রিপুরা মথাকে লেজে খেলতে চায়। আবার দেখা যাচ্ছে ত্রিপুরা মথার ভিতরে একটা অংশ বিপ্লব দেবকে নিয়ে সাংঘাতিক উৎসাহী, তিনিই সব করে দেবেন। আর সেই বিপ্লব দেব এই এগ্রিমেন্ট নিয়ে যে মন্তব্য করল, এতে তার ভেতর থেকে তার মানসিকতার পরিচয় ঘটল। আসলে ত্রিপুরাজ্যের মঙ্গলের জন্য তাদের কোনো এজেন্ডা নেই, কোনো চিন্তাভাবনা নেই, শুধু ভোটের বৈতরণী পার হওয়া, ক্ষমতা টিকে থাকা, ক্ষমতা দখল করা। এটাই এর মধ্য দিয়ে আবারও খোলাসা হলো। ত্রিপুরাজ্যের মানুষ এটা ভালো করে তারা বুঝবেন এবং এদের সম্পর্কে, তাদের কথাবার্তা সম্পর্কে ঠিক মূল্যায়ন করবেন, এটা আমি আশা করি।